আচ্ছা, আমরা আজকে নতুন একটা টপিক শুরু করতেছি। আমরা আমাদের লাস্ট টপিকটাতে কিভাবে ডাটা কালেক্ট করতে হয়, কিভাবে ডাটা এক্সপান্ড করতে হয়, কিভাবে ডাটা ভ্যালিডেট করতে হয়, এই জিনিসগুলো দেখছি। মানে টোটাল ডাটা কালেকশন প্রসিডিউরটা আমরা দেখছি। তো আমাদের ডাটা কালেকশন শেষ, ডাটাবেস তৈরি করা কমপ্লিট। এবার আমাদেরকে ট্রাভেল ডিমান্ড মডেল বা ট্রাভেল ফোরকাস্টিং মডেল শুরু করতে হইলে আমরা জানি যে ট্রাভেল ডিমান্ড মডেলিং বা ট্রাভেল ফোরকাস্টিং মডেলের কয়টা স্টেপ। আমরা প্রত্যেকবারই নামগুলা বলি যেন আমাদের মনে থাকে। আমাদের স্টেপ চারটা। প্রথম স্টেপটা কি? ট্রিপ জেনারেশন। সেকেন্ড স্টেপটা কি? ট্রিপ ডিস্ট্রিবিউশন। আমি সংক্ষেপে লিখতেছি ডিস্ট্রিবিউশন, আর লিখলাম না। 3 নম্বর স্টেপটা কি? মোডাল স্প্লিট। আর 4 নম্বর স্টেপটা কি? ট্রিপ অ্যাসাইনমেন্ট। আমি শুধু অ্যাসাইন লিখলাম। তো আমরা এই 4 স্টেপ ট্রাভেল ডিমান্ড মডেলিং বা ট্রাভেল ফোরকাস্টিং মডেলের প্রথম যে স্টেপটা ট্রিপ জেনারেশন, আমরা আজকে এইটা শুরু করতেছি। ঠিক আছে? আমরা ট্রান্সপোর্টেশনে যে মডেলিং এর ব্যাপার স্যাপার গুলো আছে, এটা বেসিক্যালি আজকে থেকে শুরু হচ্ছে। তো প্রথমে একটু দেখেন যে ট্রিপ জেনারেশন, এটার ওভারভিউ বা কিছু বেসিক কথাবার্তা এখানে বলা আছে যে ট্রিপ জেনারেশন ইজ দ্য ফার্স্ট স্টেজ অফ দি ক্লাসিক্যাল ফার্স্ট জেনারেশন অ্যাগ্রিগেট ডিমান্ড মডেল। মানে এইটা একদম বেসিক একটা মডেলিং ফরম্যাট। এবং এটা কার বেসিক মডেলিং ফরম্যাট? অ্যাগ্রিগেট টাইপের যে মডেলগুলো আছে, এই অ্যাগ্রিগেট টাইপের মডেলগুলোর মধ্যে বেসিক এবং প্রথম স্টেপটা কি? এই ট্রিপ জেনারেশন। এখন কোশ্চেন হইতে পারে যে হোয়াট ইজ অ্যাগ্রিগেট মডেল বা হোয়াট ইজ অ্যাগ্রিগেট ডিমান্ড মডেল। মনে রাখবেন যে একটা মডেল, একটা ট্রান্সপোর্টেশন একটা মডেল দুই রকম হইতে পারে। একদম বেসিক যদি ক্রাইটেরিয়া চিন্তা করি, একটা অ্যাগ্রিগেট মডেল, আর আরেকটা ডিসএগ্রিগেট মডেল। এখন মাথায় কোয়েশ্চেন আসতেই পারে যে হোয়াট ইজ অ্যাগ্রিগেট মডেল এবং হোয়াট ইজ ডিসএগ্রিগেট মডেল। আপনি মনে করেন একটা জোন, এই জোনে 50টা ফ্যামিলি আছে। এই 50টা ফ্যামিলি টোটাল কতগুলা ট্রিপ প্রডিউস করতেছে পার ডেতে এই জোন থেকে। আপনি যখন একটা জোনের জন্য এরকম টোটাল ট্রাভেল মানে ট্রিপ জেনারেশন কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে এই জোন থেকে, এটা চিন্তা করতেছেন। এবং এইটা চিন্তা করার সময় আপনি যখন ওই জোনের মানুষজনের ইনকাম, এজ, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ইকোনমিক্যাল স্ট্যাটাস, ভেহিকেল ওনারশিপ, হাউস ওনারশিপ, ফ্যামিলি সাইজ, এই ফ্যাক্টরগুলো চিন্তা করে পুরা মডেলটা একটা জোনের জন্য করতেছেন। বারবার মানে একটু খেয়াল করবেন, যখন মডেলটা পুরো একটা জোন বা পুরো একটা এলাকার জন্য করতেছেন, তখন মডেলটাকে বলে অ্যাগ্রিগেট মডেল। আর ডিসএগ্রিগেট মডেল আপনি মনে করেন এই 50টা ফ্যামিলির ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফ্যামিলিকে কনসিডার করে করে যদি আপনি এক একটা ফ্যামিলির জন্য এক একটা ইকুয়েশন ডেভেলপ করার চেষ্টা করেন, আপনি যদি ইন্ডিভিজুয়ালি ফ্যামিলি ওয়াইজ তাদের ট্রাভেল প্যাটার্ন কিরকম বা তারা কতগুলা ট্রিপ প্রডিউস করে এরকম এক একটা ফ্যামিলির জন্য এক একটা মডেল দাঁড়া করান বা এক একটা মডেল এস্টাবলিশ করেন, তখন ওই মডেলগুলোকে বলে ডিসএগ্রিগেট মডেল। ঠিক আছে? তো ট্রিপ জেনারেশন আমাদের একদম প্রথম টাইপের ফার্স্ট জেনারেশন বেসিক অ্যাগ্রিগেট ডিমান্ড মডেল। ঠিক আছে? আচ্ছা, the trip generation aims at predicting the total number of trips generated and attracted to each zone of the study area. তার মানে এই ট্রিপ জেনারেশন এই স্টেপটার মেইন উদ্দেশ্য আপনার স্টাডি এরিয়া যদি এরকম অনেকগুলা জোনে ভাগ থাকে, তাইলে কোন জোন থেকে, এখানে তো 4টা জোনের আমি 4টা জোন আঁকলাম, জোন 1 2 3 4, কোন জোন থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছে। মানে এই জোন 1 থেকে কতগুলা ট্রিপ জোন 2 তে যাচ্ছে, কতগুলা ট্রিপ জোন 3 তে আসতে যাচ্ছে, কতগুলা ট্রিপ জোন 4 এ যাচ্ছে, এই সংখ্যাটা। এবং বাকি জোনগুলা থেকে জোন 1 এ কতগুলা ট্রিপ আসতেছে, তার মানে জোন 2 থেকে কতগুলো আসতেছে, জোন 3 থেকে কতগুলো আসতেছে, জোন 4 থেকে কতগুলো আসতেছে। তার মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জোনের টোটাল নাম্বার অফ ট্রিপ অরিজিনেটেড, মানে একটা জোন থেকে কতগুলো ট্রিপ উৎপন্ন হচ্ছে এবং ওই জোনটা কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করতেছে, এই সংখ্যাটা
বা এই জিনিসটা বের করাই হচ্ছে এই ট্রিপ জেনারেশন স্টেপটার মেইন উদ্দেশ্য। ঠিক আছে, আচ্ছা এইবার খেয়াল করেন যে একটু দাঁড়ান, কয়জন আসছে ক্লাস একটু দেখি। আচ্ছা আসছে তো অনেকেই, বাট একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন আজকের, ঠিক আছে? ক্লাসের মাঝখানে ফোন দেয় কে আবার? আচ্ছা যাই হোক, দেখেন যে in other words this stage answers the question to how many trips originated at each zone from the data on household and socioeconomic attributes। মানে হচ্ছে এই স্টেপটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনার কাছে যে ডেটাগুলো আছে, ডেটাগুলো কি টাইপের ডেটা, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল জোনে যে মানুষগুলা থাকে বা যে ফ্যামিলিগুলো থাকে তাদের ফ্যামিলির প্যাটার্ন এবং হচ্ছে সোসিও ইকোনমিক অ্যাট্রিবিউট, তাদের অর্থনৈতিক অবস্থা কেমন, তাদের ইনকাম কিরকম, তারা কে কি করে, তাদের যে সোসিও ইকোনমিক্যাল ব্যাকগ্রাউন্ড, এই সব কিছু চিন্তা করে আপনি একটা জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হতে পারে এই জিনিসটা বের করার চেষ্টা করবেন আমাদের পার্টিকুলার এই স্টেপটাতে। এবং স্টেপটার নাম কি? স্টেপটার নাম হচ্ছে ট্রিপ জেনারেশন। এটা হচ্ছে 4 স্টেপ মডেলিং এর প্রথম স্টেপ। ঠিক আছে, in this section basic definition, factor affecting trip generation and the two main modeling approaches, namely growth factor modeling and regression modeling are discussed। তার মানে আমরা পার্টিকুলারলি আমাদের এই টপিকটাতে, এই চ্যাপ্টার 7 ট্রিপ জেনারেশন, এই টপিকটাতে হচ্ছে আমরা তিনটা জিনিসের উপর ফোকাস করব। প্রথমটা কি? কিছু বেসিক ডেফিনেশনের উপরে, যে ট্রিপ কি জিনিস বা জার্নি কি জিনিস, মানে কিছু ডেফিনেশন আমাদেরকে বুঝতে হবে আমরা যদি মডেলিং করতে যাই। এই ডেফিনেশন গুলো আমরা বোঝার চেষ্টা করব। ফ্যাক্টরস এফেক্টিং ট্রিপ জেনারেশন, কোন কোন ফ্যাক্টর গুলো হচ্ছে ট্রিপ জেনারেশনকে ইফেক্ট করে বা কোন কোন ফ্যাক্টর গুলোর উপর বেস করে ট্রিপ জেনারেশন কম বেশি হবে, এই ফ্যাক্টর গুলোর দিকে আমরা ফোকাস করার ট্রাই করব। এবং একদম লাস্টে হচ্ছে আমরা মানে ট্রিপ জেনারেশন মডেলিং এর দুইটা মেথড দেখবো, একটা হচ্ছে কি গ্রোথ ফ্যাক্টর মডেলিং আর একটা হচ্ছে রিগ্রেশন মডেলিং। এই দুইটা হচ্ছে একদম বেসিক দুইটা মডেলিং, কি বলবো, মডেলিং মেথড, যে দুইটা হচ্ছে এই ট্রিপ জেনারেশনে অ্যাপ্লাই করে। আচ্ছা প্রথমে কিছু ডেফিনেশন দেখি আমরা আজকে। দেখেন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে না? আমি শেয়ার বন্ধ করে দিছি, একটু দাঁড়ান। আমার স্ক্রিন কি দেখা যায়? স্যার এখন দেখা যাচ্ছে না, একটু আগে দেখা গেছে। এখন দেখা যাচ্ছে না? এখন তো বোধহয় দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা আমরা আজকে যেটা প্রথমে করব সেটা হচ্ছে প্রথমে কিছু ডেফিনেশন দেখবো ছোট ছোট। ঠিক আছে, দেখেন যে সাম বেসিক ডেফিনেশন আর অ্যাপ্রোপ্রিয়েট বিফোর। আচ্ছা যাই হোক, এখানে অনেক কথাবার্তা বলছে যে আমরা মডেলিং শুরু করার আগে কিছু ডেফিনেশন দেখবো। আমাদের ডেফিনেশন জানতে হবে। দেখেন যে জার্নি, জার্নি কাকে বলে আমরা এইটা বোঝার চেষ্টা করব। তারপর হচ্ছে হোম বেস ট্রিপ কাকে বলে আমরা এইটা বোঝার চেষ্টা করব। নন হোম বেস ট্রিপ কাকে বলে আমরা এইটা বোঝার চেষ্টা করব। ট্রিপ প্রোডাকশন বলতে কি বোঝায় আমরা এটা বোঝার চেষ্টা করব। ট্রিপ অ্যাট্রাকশন বলতে কি বোঝায় আমরা এটা বোঝার চেষ্টা করব। এবং সর্বশেষ ট্রিপ জেনারেশন বলতে কি বোঝায় আমরা এইটা বোঝার চেষ্টা করব। তো ডেফিনেশন গুলো এখানে লেখা আছে, আমি একদম মানে একটু বাংলায় বলি তাইলে হয়তো জিনিসগুলা খুব সহজে বুঝতে পারবেন। মনে করেন যে এদিকে একটা ছবি আছে, এই ছবিটা পরে দেখবো আমরা। আমরা প্রথমে আমাদের মতো করে বোঝার চেষ্টা করি। আমার মানে আমাদের মনে করেন বাসা হচ্ছে কুমিল্লা শহরে, ঠিক আছে? আচ্ছা, আর আমরা প্রতিদিন সকালে যাই হচ্ছে কোথায়? বায়োস্টে। এই যে সকালবেলা আপনি আপনার বাসা থেকে বায়োস্টে যাচ্ছেন, এটাকে বলে হচ্ছে একটা জার্নি। ঠিক আছে, আবার বিকালবেলা আপনি যখন ক্লাস শেষ করে বায়োস্ট থেকে বাসায় ফেরত আসতেছেন, এটাকেও কি বলে? আরেকটা জার্নি বলে। তার মানে আপনি যদি কুমিল্লা থেকে বায়োস্টে যান এবং আপনি যদি বায়োস থেকে বাসায় ফেরত আসেন কুমিল্লাতে, তাহলে আপনি টোটাল কয়টা জার্নি করলেন? কয়টা? দুইটা স্যার। দুইটা জার্নি করলেন। বাট আমি যদি জিনিসটাকে ট্রিপ হিসেবে চিন্তা করি, ট্রিপ ট্রিপ হইতে হইলে যেটা হইতে হবে সেটা হচ্ছে আপনি যেখান থেকে যাত্রা শুরু করতেছেন ওইখানে আবার আপনাকে ঘুরে ফেরত আসতে হবে।
তাহলে আমি যদি বলি যে আপনি কুমিল্লা থেকে বায়ুসে গেছেন, আবার বায়ুস থেকে কুমিল্লাতে ফেরত আসছেন, তাহলে আপনি কয়টা জার্নি মানে কয়টা জার্নি প্রডিউস করছেন আর কয়টা ট্রিপ প্রডিউস করছেন বলেন তো? দুইটা জার্নি একটা ট্রিপ। একটা ট্রিপ। তার মানে ট্রিপ হচ্ছে আপনাকে আপনার অরিজিন থেকে ডেস্টিনেশনে গিয়ে, আমার অরিজিন হচ্ছে কুমিল্লা আর ডেস্টিনেশন হচ্ছে বায়ুস, তার মানে একটা ট্রিপ হইতে হইলে আমাকে অরিজিন থেকে ডেস্টিনেশনে গিয়ে আবার অরিজিনে কি হইতে হবে, ফেরত আসতে হবে। ঠিক আছে, তাইলে আমি ওটাকে একটা ট্রিপ বলতে পারবো। বাট জার্নি এরকম মানে টু ওয়ে ডিরেকশনের দরকার নেই। জার্নিতে হচ্ছে আপনি যদি, আচ্ছা আচ্ছা যাই হোক, একটু দাঁড়ান। খেয়াল করেন যে যদি জার্নি হইতে হয় তাহলে কি জাস্ট আমি কুমিল্লা থেকে বায়ুসে গেলাম, এটাই একটা জার্নি আমার, ঠিক আছে। বাট আমি যদি ট্রিপ বলতে যাই তাহলে এই যে আমি কুমিল্লা থেকে বায়ুসে যাচ্ছি, আবার বায়ুস থেকে কুমিল্লাতে ফেরত আসতেছি, এটা হচ্ছে একটা ট্রিপ প্রডিউস করলাম আমি, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, আমাদের ডেফিনেশনের মধ্যে একটা ছিল জার্নি কাকে বলে এইটা, আর একটা ছিল হচ্ছে কি ট্রিপ কাকে বলে এইটা, তারপর হচ্ছে দুই ধরনের ট্রিপ। আমরা হচ্ছে এখন দুই ধরনের ট্রিপের ডেফিনেশন দেখব, যে হোম বেস ট্রিপ কাকে বলে এবং নন হোম বেস ট্রিপ কাকে বলে, ঠিক আছে। আমরা হচ্ছে এই মানে হোম বেস ট্রিপ আর নন হোম বেস ট্রিপ কি বোঝার চেষ্টা করব। দেখেন, এই যে সকালবেলা আপনি কুমিল্লা থেকে বায়ুসে যাচ্ছেন, আবার বায়ুস থেকে কুমিল্লাতে ফেরত আসতেছেন, আপনার এই ট্রিপটার একটা মাথা আপনার বাসা না? জি স্যার। যদি এরকম কোন ট্রিপের যে কোনো একটা নোড, এটা হইতে পারে অরিজিন, হইতে পারে ডেস্টিনেশন, এগুলাকে এক একটা নোড বলে, ঠিক আছে। এই আমি অরিজিন থেকে ডেস্টিনেশনে আসলাম, আবার ডেস্টিনেশন থেকে অরিজিনে কি করলাম, ফেরত আসলাম, তাহলে আমার কি হইলো, একটা ট্রিপ হইলো। যদি আমার অরিজিন কিংবা ডেস্টিনেশন এই দুইটা নোডের যে কোনো একটা নোড হচ্ছে আমার বাসা হয়, হোম হয়, মনে করেন এটা হচ্ছে হোম, এটা হচ্ছে বায়ুস, তাহলে আমি এই ট্রিপটাকে বলবো হোম বেস ট্রিপ। কিন্তু মনে করেন এটা হোম না হয়, এটা যদি হইতো শপ, মনে করেন আমি কোনো দোকান থেকে বায়ুসে গেছি, আবার বায়ুস থেকে দোকানে ফেরত আসছি, তাহলে এটাকে আমি কি বলতাম, এটাকে বলতাম হচ্ছে নন হোম বেসড ট্রিপ। তাহলে হোম বেসড ট্রিপ কাকে বলে আর নন হোম বেসড ট্রিপ কাকে বলে বুঝতে পারছেন? আই হোপ বুঝতে পারছেন। এখন যদি এই দুইটা ছবির দিকে একটু খেয়াল করেন, এই যে হোম, এই হোম থেকে আপনি কি করতেছেন, প্রোডাকশন, মানে হোম থেকে আপনি ট্রিপটা প্রডিউস করতেছেন, ঠিক আছে। এবং আপনি যাচ্ছেন কই, ওয়ার্ক প্লেসে যাচ্ছেন, তাহলে এই ওয়ার্ক প্লেসটা কি আপনার ওই ট্রিপটার জন্য অ্যাট্রাকশন না? আবার বিকালবেলা কি কি হচ্ছে, বিকালবেলা আপনি যেখান থেকে মানে ট্রিপটা উৎপন্ন করতেছিলেন ওইখানেই ফেরত আসতেছেন, ঠিক আছে। এই যে আমার একটা টু ওয়ে ট্রিপ, আমি একবার গেলাম আবার ফেরত আসলাম, এখানে কি আছে, একবার আমার এই যে হোম, এই হোমটা হচ্ছে একবার আমার কি করতেছে, কাজ করতেছে অরিজিন হিসাবে, আবার কাজ করতেছে কি হিসাবে, ডেস্টিনেশন হিসাবে। আবার এই যে ওয়ার্ক প্লেস, এই ওয়ার্ক প্লেসটা একবার কাজ করতেছে কি হিসাবে, অরিজিন হিসাবে, একবার কাজ করতেছে ডেস্টিনেশন হিসাবে। কিন্তু খেয়াল করবেন, আমি যখন মানে আমি একটু আস্তে আস্তে বলে তাহলে তো বুঝবেন, যে আমি যখন চিন্তা করতেছি আমার বাসা হচ্ছে জোন 1 এ আর আমি যাচ্ছি জোন 2 তে, তখন সকালবেলা যখন আমি জোন 1 থেকে 2 তে আসতেছি, তখন আমার অরিজিন কি জোন 1 না 2? অরিজিন কোনটা, জোন 1 জোন নাকি 1 1 স্যার অরিজিন। ডেস্টিনেশন কোনটা, ডেস্টিনেশন 2। তার মানে জোন 1 থেকে একটা ট্রিপ প্রডিউস হচ্ছে, এবং যেই ট্রিপটা জোন 1 থেকে প্রডিউস হচ্ছে ওই ট্রিপটাকে জোন 2 কি করতেছে, অ্যাট্রাক্ট করতেছে না? 2 বুঝলাম না স্যার। আপনি জোন 1 থেকে রওনা করতেছেন, তার মানে জোন 1 থেকে আপনি একটা ট্রিপ কি করতেছেন, প্রডিউস করতেছেন না? জি। আপনি জোন 1 এটা থেকে ট্রিপ প্রডিউস হবে নাকি জার্নি প্রডিউস হবে? ট্রিপ প্রডিউস হবে, ট্রিপ বলেন বা জার্নি বলেন, আপনি ট্রিপ প্রডিউস বলতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনি যখন জোন 1 থেকে একটা ট্রিপ প্রডিউস করে জোন 2 তে যাচ্ছেন,
ওই ট্রিপটার জন্য আপনার মানে প্রোডাকশন হচ্ছে, ট্রিপটা প্রডিউস হচ্ছে কোন জোন থেকে? জোন 1 থেকে না? জি স্যার, One জোন 1 থেকে। থেকে জোনটা মানে ট্রিপটা অ্যাট্রাক্ট হচ্ছে কোন জোনের দিকে? 2 এর দিকে। তার মানে এই ট্রিপের জন্য জোন 1 হচ্ছে প্রোডাকশন আর জোন 2 হচ্ছে কি অ্যাট্রাকশন না? আচ্ছা, স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এবার একটু কনফিউশন লাগবে। বিকাল বেলা যখন আপনি জোন 2 থেকে জোন 1 এ ফেরত আসতেছেন, ফেরত আসলেই তো আমার একটা ট্রিপ কমপ্লিট হচ্ছে, ফেরত না আসলে কি ট্রিপটা কমপ্লিট হইতো? না। যখন আপনি ফেরত আসতেছেন তখনও মনে রাখবেন এই জোন 2টা কিন্তু অ্যাট্রাকশনই থাকবে, এটা কিন্তু প্রোডাকশন হয়ে যাবে না। আর জোন 1টা প্রোডাকশনই থাকবে, এটা অ্যাট্রাকশন হয়ে যাবে না। জিনিসটা কি বুঝছেন নাকি মাথা মানে গোলাই গেছে? কোনটা বলেন? আমি জিনিসটা আরেকবার স্যার, বলি। ওই ট্রিপটা যেখানে কমপ্লিট হইতেছে ওইটাই আসলে মেইন পয়েন্ট। হ্যাঁ, ট্রিপটা মানে মেইনলি যেখান থেকে অরিজিনেটেড হচ্ছে ওইটাই হচ্ছে আমার প্রোডাকশন। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, চিন্তা করেন আমি একটু এভাবে আঁকি তাহলে জিনিসটা বুঝবেন। একটা স্টাডি এরিয়া চিন্তা করলাম, এটাকে দুইটা জোনে ভাগ করলাম, জোন 1 আর হচ্ছে জোন 2। তো সকালবেলা আপনি জোন 1 থেকে 2 তে আসছেন, তাহলে সকালবেলা জোন 1 হচ্ছে আপনার জন্য কি প্রোডাকশন আর জোন 2 হচ্ছে কি অ্যাট্রাকশন। বিকালবেলা আপনি আবার 2 থেকে 1 এ ফেরত গেছেন না? ফেরত গেলেই তো আমার একটা কমপ্লিট ট্রিপ হইলো। আমি যদি এখন আপনাকে বলি এই যে আপনি একটা ট্রিপ প্রডিউস করলেন, এই ট্রিপটার প্রোডাকশন কে আর অ্যাট্রাকশন কে, তখন আপনি কি বলবেন? এই যে সকালবেলা আপনি যেখান থেকে শুরু করছিলেন ওইটাই কিন্তু আপনার প্রোডাকশন থাকবে। আপনি বিকালবেলা 2 এর থেকে ফেরত গেলেও এই দুইটা কিন্তু আসলে প্রোডাকশন হয়ে যাবে না। তাহলে এখানে প্রোডাকশন হচ্ছে কোনটা? জোন 1। আর অ্যাট্রাকশন হচ্ছে কোনটা? জোন 2। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মানে প্রোডাকশনটা স্যার অল দ্য টাইম হোমটাই থাকবে আর কি। আরে আপু আগুন, আপু আরে, আগুন। আচ্ছা, একটু বাসায় কেউ কথা বললে ব্যাকগ্রাউন্ডটা মিউট করে কথা বলুন। আচ্ছা, এইবার দেখেন যে ফ্যাক্টরস এফেক্টিং ট্রিপ জেনারেশন, কোন কোন ফ্যাক্টর গুলো হচ্ছে ট্রিপ জেনারেশনকে ইফেক্ট করে। এখানে উপরে আরো কিছু কথাবার্তা আছে, কথাবার্তাগুলো একটু হালকা বইলা দিন, নাহলে হচ্ছে পরে আপনারা নিজেরা পড়বেন না। একটু বলি নাহলে। ট্রিপকে হচ্ছে আপনার বিভিন্ন ভাবে ক্লাসিফাই করা যায়, ঠিক আছে? একটা ট্রিপকে হচ্ছে বিভিন্ন উপায়ে ক্লাসিফাই করা যায়। উপায়গুলো কি কি একটু আমরা দেখি, একটু সংক্ষেপে দেখে ফেলি। দেখেন, প্রথমটা হচ্ছে একটু আগে আমরা দেখলাম যে হোম বেসড ট্রিপ, আমি সংক্ষেপে লিখলাম এইচবি মানে হচ্ছে হোম বেসড, আর কি এনএইচবি মানে হচ্ছে কি নন হোম বেসড ট্রিপ। এই দুইটা ব্রড ক্লাসিফিকেশনে ট্রিপকে ভাগ করা যায়। টোটাল একটা জোন থেকে যতগুলো ট্রিপ প্রডিউস হয় তার 80 থেকে 85%ই হচ্ছে হোম বেসড ট্রিপ, আর বাকি ট্রিপগুলো হচ্ছে নন হোম বেসড ট্রিপ। তো নরমালি আমরা যখন মডেলিং করি আমরা হোম বেসড ট্রিপের জন্য আলাদা মডেল এবং নন হোম বেসড ট্রিপের জন্য আলাদা মডেল করি না, কারণ মাত্র 15% বা 10%-এর মতো হচ্ছে আমার এই টোটাল ট্রিপের মধ্যে নন হোম বেসড ট্রিপ থাকে। কত? 10 to 15%। যার জন্য ওই হোম বেসড মডেলই করি আমরা, আমরা নন হোম বেসড ট্রিপের জন্য আলাদা কোনো মডেল তৈরি করি না। ঠিক আছে, দেখেন যে the rest of the trips namely non home based trip being a small proportion are not normally treated separately। মানে এই নন হোম বেসড ট্রিপ গুলোকে সেপারেটলি আর ট্রিট করা হয় না বা সেপারেটলি মডেলে কনসিডার করা হয় না, ওই একসাথে হোম বেসড ট্রিপের মধ্যে এগুলোরে কনসিডার করে ফেলে। The second way of classification is based on the time of the day when the trips are made। ট্রিপ গুলা কি দিনের বেলা হচ্ছে না রাতের বেলা হচ্ছে, এটার উপর বেস করেও ট্রিপকে দুই ভাগে ক্লাসিফাই করতে পারেন, ডে ট্রিপ, নাইট ট্রিপ। The broad classification is into peak trip and off peak trip। আবার আরো দুইটা ভাগে আপনি ভাগ করতে পারেন, যে পিক পিরিয়ডে মানে অফিস টাইম, স্কুল টাইম, এই টাইম গুলোতে যে ট্রিপ গুলো হয় এগুলোকে বলা হচ্ছে পিক টাইম ট্রিপ বা পিক ট্রিপ। আর নর্মাল টাইম মানে কারণ বেলা 11টার সময় বা বেলা 12টার সময় বা রাত 12টার সময় যে ট্রিপ গুলো হয় এগুলোকে বলা হচ্ছে অফ পিক ট্রিপ, মানে যে সময় গাড়ির প্রেসার কম থাকে। The third way of classification is based on the type of the individuals who makes the trip। ট্রিপটা কে করতেছে, এটা কি স্টুডেন্ট করতেছে নাকি একজন চাকরিজীবী করতেছে নাকি একজন ব্যবসায়ী করতেছে, এটার উপর বেস করে আপনি ট্রিপকে ক্লাসিফাই করতে পারেন। এই জিনিসগুলো কেন ইম্পর্টেন্ট? দিস ইজ ইম্পর্টেন্ট সিন্স দ্য ট্রাভেল বিহেভিয়ার ইজ হাইলি ইনফ্লুয়েন্সড বাই দ্য সোশিও ইকোনমিক অ্যাট্রিবিউট অফ দ্য ট্রাভেলার
and are normally categorized based on the income level, vehicle ownership and household size. মানে কে ট্রিপ করতেছে, এটা কি একটা ব্যবসায়ী করতেছে নাকি চাকরিজীবী করতেছে নাকি স্টুডেন্ট করতেছে, এই জিনিসটা বোঝা কেন ইম্পর্টেন্ট? কারণ তার ব্যাকগ্রাউন্ডের উপর বেস করে তার ইনকাম লেভেল, তার ভেহিকেল ওনারশিপ, অবভিয়াসলি একটা স্টুডেন্ট যদি ট্রিপ করে তার ইনকাম লেভেল নাই, তার কোনো ভেহিকেল নাই, বাট একটা যদি বিজনেসম্যান ট্রিপ করে তার মানে বুঝতে হবে তার ইনকাম লেভেল ভালো, তার ভেহিকেল ওনারশিপ মানে তার ভেহিকেল থাকতে পারে, পার্সোনাল কার থাকতে পারে। তো এই জিনিসগুলা এই জন্য কনসিডার করতে হবে যে আসলে ট্রিপটা কে প্রডিউস করতেছে, এটা কি একটা স্টুডেন্ট করতেছে নাকি একটা চাকরিজীবী করতেছে নাকি একটা বিজনেসম্যান করতেছে। ইচ এন্ড এভরিথিং শুড বি কনসিডার্ড ডিউরিং দ্য ফার্স্ট স্টেপ অফ ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং। ঠিক আছে, ওকে। তো এই জিনিসগুলো কনসিডার করতে হবে আমাদেরকে, এবং এগুলোর উপর ভিত্তি করে আমরা ট্রিপকে বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। হোম বেস ট্রিপ, নন হোম বেস ট্রিপ, এডুকেশনাল ট্রিপ, রিক্রিয়েশনাল ট্রিপ। মানে ট্রিপ তো আমরা সবসময় যে পড়ালেখা করার জন্য বাসা থেকে বাইরে যাবো এরকম না, আমরা কোথাও ঘুরতে যেতে পারি, কোথাও খাইতে যেতে পারি, কোথাও বেড়াতে যেতে পারি। এবং এই ট্রিপ গুলা দেখবেন যে কিছু ট্রিপ হচ্ছে ম্যান্ডেটরি ট্রিপ, কিছু ট্রিপ হচ্ছে নন ম্যান্ডেটরি ট্রিপ। প্রত্যেকদিন সকালবেলা আপনি যে ইউনিভার্সিটিতে আসেন এটা হচ্ছে ম্যান্ডেটরি ট্রিপ, এটা আপনাকে আসতেই হবে। আমাদের আব্বু আম্মুরা যে অফিসে যায় এটাও কি ম্যান্ডেটরি ট্রিপ, কারণ অফিসে যাইতেই হবে। বাট আপনি মনে করেন একদিন সকালবেলা ঘুম থেকে উঠে চিন্তা করলেন আজকে আমি মুভি দেখতে বসুন্ধরা সিটিতে যাবো, বা আমি মুভি দেখতে যমুনা ফিউচার পার্কে যাবো, এইটা ম্যান্ডেটরি ট্রিপ না, কারণ এই ট্রিপটা আপনি ডেইলি প্রডিউস করতেছেন না। আপনার যখন মন চাচ্ছে আপনি হয়তো 3 মাস পরে একবার বা 4 মাস পরে একবার বা মাসে একবার আপনি এরকম মুভি দেখতে যাচ্ছেন, এগুলাকে বলা হচ্ছে রিক্রিয়েশনাল ট্রিপ, এবং এগুলা কি নন ম্যান্ডেটরি ট্রিপ। তাহলে আমি যদি বলি যে ট্রিপকে আমরা কতভাবে ক্লাসিফাই করতে পারি, আমাকে জাস্ট একটা এক্সাম্পল দেন। অনেকগুলো এক্সাম্পল দিছি যে কে ট্রিপ করতেছে ওই পার্সনের উপর বেস করে ভাগ করতে পারি, কি পারপোজে ট্রিপ করা হচ্ছে, এটা কি ম্যান্ডেটরি ট্রিপ নাকি নন ম্যান্ডেটরি ট্রিপ, এটার উপর বেস করে ভাগ করতে পারি। তারপর হচ্ছে কোন সময় মানে একটা দিনের পার্টিকুলার কোন সময়টাতে ট্রিপটা করা হচ্ছে, এটা কি দিনের বেলা করা হচ্ছে না রাতের বেলা করা হচ্ছে, টাইমের উপর বেস করে আমরা ট্রিপকে ক্লাসিফাই করতে পারি। তারপর হচ্ছে এটা কি পিক পিরিয়ডে করা হচ্ছে নাকি অফ পিক পিরিয়ডে করা হচ্ছে, এটার উপর বেস করে আমরা ট্রিপকে ক্লাসিফাই করতে পারি। তো এই জিনিসগুলো আজকে যখন অ্যাটেন্ডেন্স দিব তখন যদি জিজ্ঞেস করি না পারলে আল্লাহ জানে। স্যার ভেহিকেলের উপর বেস করে কি ট্রিপ করা যাবে? না, ভেহিকেলের উপর বেস করে আমরা নরমালি হয়তো মোটরাইজ ট্রিপ, নন মোটরাইজ ট্রিপ এরকম চিন্তা করতে পারি, বাট নরমালি ভেহিকেলের উপর বেস করে ট্রিপকে ক্লাসিফাই মডেলিং করার সময় ক্লাসিফাই করা হয় না। কারণ মডেলিং করার সময় আপনি ভেহিকেলের কথা চিন্তা করবেন, আপনি ভেহিকেলের কথা চিন্তা করবেন কখন জানেন, যখন আমি হচ্ছে মোডাল স্প্লিট, আমাদের ট্রিপ জেনারেল মানে ট্রাভেল ফোরকাস্ট মডেলিং এর 3 নাম্বার স্টেপটা কি মোডাল স্প্লিট না? জি স্যার। তখন আপনি হচ্ছে ভেহিকেল চিন্তা করবেন, যতগুলা ট্রিপ প্রডিউস হচ্ছে তার কতগুলা গাড়ি ইউজ করে হচ্ছে, কতগুলা বাস ইউজ করে হচ্ছে, কতগুলা সাইকেল ইউজ করে হচ্ছে, কতগুলা রিক্সা ইউজ করে হচ্ছে, আপনি তখন এগুলাকে মানে আলাদা আলাদা করবেন। বাট ট্রিপ জেনারেশনে আমরা কি টাইপের ভেহিকেল ইউজ করে ট্রিপ গুলো হচ্ছে এটা কনসিডার করব না। বোঝা গেছে? মানে কনসিডার করব, এখন করব না, ফার্স্ট স্টেপে করব না, থার্ড স্টেপে গিয়ে করব। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন যে ফ্যাক্টরস এফেক্টিং ট্রিপ জেনারেশন। দ্য মেইন ফ্যাক্টরস এফেক্টিং পার্সোনাল ট্রিপ প্রোডাকশন ইনক্লুড ইনকাম, ভেহিকেল ওনারশিপ, হাউসহোল্ড স্ট্রাকচার এন্ড ফ্যামিলি সাইজ। তার মানে আমরা যে পার্সোনাল ট্রিপ গুলো প্রডিউস করি, মনে করেন যে আমি কি আজকে বাজারে যাব নাকি যাব না, আমি কি আজকে শপিং করতে যাব নাকি যাব না, এই আমাদের এই পার্সোনাল ট্রিপ গুলা যেগুলো হচ্ছে আসলে ম্যান্ডেটরি ট্রিপ না। ম্যান্ডেটরি ট্রিপ তো আমার ইনকাম লেভেল যেরকমই হোক আমাকে করতেই হবে। যে মনে করেন মানে 5 লাখ টাকা বেতন পায় তারও সকালবেলা অফিসে যাওয়া লাগবে, যে 5,000 টাকা বেতন পায় তারও সকালবেলা অফিসে যাওয়া লাগবে, কারণ এটা হচ্ছে কি ম্যান্ডেটরি ট্রিপ। কিন্তু যে 5 লাখ টাকা বেতন পায় সে হয়তো অফিস থেকে এসে আপনার কোনো জায়গায় শপিং করতে যাবে বা মুভি দেখতে যাবে বা কোনো একটা ভালো রেস্টুরেন্টে খাইতে যাবে, কারণ তার হাতে অপশন আছে, বিকজ তার ইনকাম লেভেল ভালো। বাট যেই মানুষটা হচ্ছে 5,000 টাকা ইনকাম করতেছে সে কিন্তু বাসায় আসার পর হয়তো মুভি দেখতেও যাবে না, কোনো ভালো রেস্টুরেন্টে ফ্যামিলিকে নিয়ে খাইতেও যাবে না, বিকজ তার হাতে অপশন নেই, তার ইনকাম কম। সো ইনকাম হচ্ছে মানে আপনার এই পার্সোনাল ট্রিপ গুলাকে ইনফ্লুয়েন্স করে। আপনি পার্সোনাল ট্রিপ প্রডিউস করবেন কি করবেন না এটা হচ্ছে আপনার ইনকাম লেভেলের উপর ডিপেন্ড করতেছে। তারপর হচ্ছে ভেহিকেল ওনারশিপ। যদি কারো একটা প্রাইভেট কার থাকে বা একটা মোটরসাইকেল থাকে, তার যদি কোথাও যাইতে মন চায় সে কিন্তু হঠাৎ করে মানে ট্রিপটা চাইলে প্রডিউস করতে পারবে। কিন্তু যদি তার কোনো মানে পার্সোনাল ভেহিকেল না থাকে, কোনো প্রাইভেট কার না থাকে, মোটরসাইকেল না থাকে, তাহলে সে কিন্তু আপনার রাতের 12টার সময় তার মন চাচ্ছে সে হচ্ছে কোন একটা রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবে,
বাট সে চাইলেও কিন্তু এটা করতে পারবে না, কারণ সে চিন্তা করবে যে এত রাত্রেবেলা বেরোলে আমি কোনো গাড়ি ঘোড়া পাবো না, সো আমাকে রাস্তায় ছিনতাইকারী ধরতে পারে, অনেক কিছু চিন্তা করবে। বাট তার যদি একটা পার্সোনাল কার্ড থাকে, সে চিন্তা করবে আমার ড্রাইভার আছে, আমার গাড়ি আছে, আমি এক টান দিয়ে যাবো, গিয়ে হচ্ছে কি একটা পার্সেল নিয়ে এসে বাসায় বসে বসে খাবো। তো তখন কিন্তু সে একটা ট্রিপ প্রডিউস করবে, ঠিক আছে। তারপর দেখেন হাউস হোল্ড স্ট্রাকচার, বাসার আপনার এবং ফ্যামিলি সাইজ, মানে বাসায় আপনার কি টাইপের ফ্যামিলি মেম্বার আছে। যদি অনেক বেশি বয়স্ক ফ্যামিলি মেম্বার থাকে, তারা কিন্তু অত একটা ট্রিপ প্রডিউস করতে চাবে না। বাট যদি বাচ্চা কাচ্চা থাকে, তাহলে বলবো যে খাইতে যাবে, ঘুরতে যাবে, তখন আপনি বেশি ট্রিপ প্রডিউস করবেন। এবং ফ্যামিলি সাইজ, ফ্যামিলিতে যদি বেশি মেম্বার থাকে, বেশি ট্রিপ প্রডিউস করা হবে। যদি ফ্যামিলিতে কম মেম্বার থাকে, তাহলে কম ট্রিপ প্রডিউস করা হবে। সো আমরা যে পার্সোনাল ট্রিপ গুলা বা যে নন ম্যান্ডেটরি ট্রিপ গুলা প্রডিউস করে থাকি, দিস টাইপস অফ ট্রিপস আর ইনফ্লুয়েন্সড বাই দ্য income level, vehicle ownership, household structure, and family size. In addition, factors like value of land, residential density, and accessibility are also considered for modeling at zonal level. মানে আপনি যখন একটা জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে এটা চিন্তা করবেন, তখন হচ্ছে ওই জোনের জমির দাম বা মানে জমির গুরুত্ব কতটুকু বা ল্যান্ডের গুরুত্ব কতটুকু। মানে হচ্ছে মনে করেন, সাপোজ আপনি চিন্তা করেন যে ঢাকার কথা যদি বলি, ঢাকার গুলশানের যে ল্যান্ড ভ্যালু, ঢাকার মোহাম্মদপুরের কি একই ল্যান্ড ভ্যালু? বলেন তো, না স্যার, না স্যার, ল্যান্ড ভ্যালু কোনটার বেশি? গুলশানের। গুলশানের বেশি। তো গুলশানের যদি একটা রেস্টুরেন্ট থাকে, ওই রেস্টুরেন্টে আপনার এক কাপ কফি খাইতে যে টাকা লাগবে, আপনি যদি মোহাম্মদপুর একটা রেস্টুরেন্টে বসে একই কোয়ালিটির কফি খান, আপনার কি সেম টাকা লাগবে? না স্যার, বেশি লাগবে। বেশি লাগবে। তার মানে ভ্যালু অফ ল্যান্ড, মানে কোন জায়গায় আসলে ল্যান্ড ভ্যালু বেশি। রেসিডেন্সিয়াল ডেনসিটি, যদি কোনো জায়গায় পার স্কোয়ার ফিটে বেশি মানুষ থাকে বা একটা জায়গায় দেখা যাচ্ছে ঘরবাড়ি অনেক বেশি, আবার গুলশানে দেখবেন যে রেসিডেন্সিয়াল ডেনসিটি কম, বড় লোকের জায়গা, ঠিক আছে। তো এরকম রেসিডেন্সিয়াল ডেনসিটি যে জায়গায় বেশি, ওইখান থেকে বেশি ট্রিপ প্রডিউস হবে। আরেকটা ফ্যাক্টর হচ্ছে এক্সেসিবিলিটি। শুধুমাত্র মনে করেন রেসিডেন্সিয়াল ডেনসিটি, মানে সাপোজ আপনি চিন্তা করতেছেন আপনি গুলশানে যাবেন, চিন্তা করলেই তো হবে না, ওইখানে আপনাকে ঢুকতে দিতে হবে, ওইখানে পুলিশ আপনাকে অ্যালাউ করতে হবে। যদি আপনাকে অ্যালাউ না করে, তাহলে কি আপনি যাবেন এখানে? বা আপনি চাইলেও যাইতে পারবেন? আপনি কিন্তু চাইলেও কোনো একটা ট্রিপ প্রডিউস করতে পারবেন না। তার মানে জায়গাটা আপনার জন্য অ্যাক্সেসিবলও হইতে হবে, ঠিক আছে। এবং এই জিনিসগুলা, এই যে ভ্যালু অফ ল্যান্ড, রেসিডেন্সিয়াল ডেনসিটি, অ্যাক্সেসিবিলিটি, এগুলো আমরা কখন কনসিডার করব? যখন আমরা হচ্ছে মডেলিং করব জোনাল লেভেলে। মানে আমি যখন অ্যাগ্রিগেট মডেল তৈরি করব, যখন আমি ডিসএগ্রিগেট মডেল তৈরি করব, তখন এত চিন্তা করার দরকার নেই। বাট যখন আমি অ্যাগ্রিগেট মডেল তৈরি করতেছি, মানে একটা এরিয়াতে যদি 50টা ফ্যামিলি থাকে, 50টা ফ্যামিলি কি পরিমাণ ট্রিপ প্রডিউস করতেছে, আমি এটা চিন্তা করতেছি। একটা জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে, আমি এটা চিন্তা করতেছি। একটা জোনাল লেভেলে আমার চিন্তা ভাবনা হচ্ছে। আমি একটা এগ্রিগেট মডেল তৈরি করব, তখন হচ্ছে এই জিনিসগুলো আমাকে মাথায় রাখতে হবে। The personal trip attraction, on the other hand, is influenced by factors such as roofed space available for industrial, commercial and other service. একটা জোন কতগুলা ট্রিপকে অ্যাট্রাক্ট করবে বা আকর্ষণ করবে, এই জিনিসটা ডিপেন্ড করে ওই জোনটাতে ইন্ডাস্ট্রিয়াল, কমার্শিয়াল বা এরকম পার্কিং ফ্যাসিলিটি আছে কিনা, বা কেউ গাড়ি নিয়ে আসলে তার গাড়ি পার্ক করতে পারবে কিনা, তার গাড়ি পার্ক করা ওখানে সেফ কিনা, গাড়ির মানে পার্টস চুরি করে নিয়ে যায় কিনা, সেফটি ইস্যু কিরকম, এই জিনিসগুলোর উপর হচ্ছে একটা জোন কতগুলা ট্রিপকে অ্যাট্রাক্ট করবে, এইটা হচ্ছে ডিপেন্ড করে। সাপোজ আপনি জানেন যে গুলশানে অনেক ভালো বিরিয়ানি পাওয়া যায়, কিন্তু প্রবলেম হচ্ছে আপনি জানেন যে আপনি যদি গুলশানের কোন একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে আপনার গাড়িটা পার্ক করে হচ্ছে বিরিয়ানি খেতে ঢুকেন, আপনি দেখবেন যে বাইরে রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম লেগে গেছে, কারণ ওই রেস্টুরেন্টের সামনে গাড়ি পার্ক করার কোনো অপশন নেই। অথবা এমন হইতে পারে আপনার গাড়ির একটা টায়ার চুরি হয়ে গেছে বা গাড়ির সাইড গ্লাস চুরি হয়ে গেছে, তাহলে কি আপনি ওইখানে যাবেন বিরিয়ানি খাইতে? অবশ্যই যাবেন না। সো এরকম সেফটি ইস্যু কিরকম, বা হচ্ছে আপনার পার্কিং ফ্যাসিলিটি আছে কিনা, অ্যাক্সেসিবিলিটি কিরকম, এই জিনিসগুলো হচ্ছে একটা জোন কতগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করবে, এটা মানে ডিপেন্ড করে, ঠিক আছে। আচ্ছা, at the zonal level, zonal employment and accessibility are also used. তার মানে আপনি যখন একটা জোন চিন্তা করবেন, তখন হচ্ছে ওই জোনে এমপ্লয়মেন্ট, মানে ওই জোনটা কতগুলা মানুষের কর্মসংস্থানের জন্য, মানে কতগুলা মানুষের কর্মসংস্থান হিসেবে কাজ করতেছে, তো কতগুলা মানুষ চাকরি করার জন্য ওই জোনে আসতেছে, ঠিক আছে। এবং ওই জোনে যাওয়া আসা আসলে কতটা সুবিধাজনক, এক্সেসিবিলিটি। আপনার বাসা থেকে আপনি কি সহজেই বাসে করে এখানে আসতে পারতেছেন, নাকি আপনাকে ভেঙে ভেঙে আসতে হচ্ছে, একবার রিক্সা, একবার সিএনজি, একবার পায়ে হাঁটা, এরকম যদি বারবার ভেঙে ভেঙে আসতে হয়, ওই জোনের কিন্তু ট্রিপ অ্যাট্রাকশন রেট কম হবে। বাট যদি অন্য এলাকা থেকে ওই জোনে এক্সেসিবিলিটি ভালো হয়, তাহলে অটোমেটিক হচ্ছে কি করবে, ওই জোনটা অনেকগুলো ট্রিপকে অ্যাট্রাক্ট করবে।
ঠিক আছে। In trip generation modeling, in addition to personal trip, freight trip are also of interest. মানে এই যে আমরা 4 স্টেপ মডেলিং এর প্রথম স্টেপ ট্রিপ জেনারেশন, এটা করার সময় শুধুমাত্র হাউস হোল্ড ট্রিপ বা একটা ফ্যামিলি থেকে কতগুলো ট্রিপ বা কতগুলো পার্সোনাল ট্রিপ প্রডিউস হচ্ছে কেবলমাত্র এটাই আমরা কনসিডার করব না। আমরা হচ্ছে যে ট্রিপগুলো নন হোম বেসড ট্রিপ, ওই ট্রিপগুলোর মধ্যে ফ্রেট ট্রিপ, পণ্য পরিবহন যে করে, মনে করেন আপনি শাহ সিমেন্ট থেকে হচ্ছে 300 বস্তা সিমেন্ট অর্ডার দিচ্ছেন, তো শাহ সিমেন্টের কোন একটা কর্মচারী ট্রাকে করে আপনার বাসায় এসে 300 বস্তা সিমেন্ট দিয়ে সে আবার শাহ সিমেন্টে ফেরত গেছে, তাইলে সে এই যে ট্রিপটা করলো এটা কি হোম বেসড ট্রিপ? না স্যার, ওয়ার্ক তার বেস। জন্য এটা হোম বেস না, কারণ সে তার ফ্যাক্টরি থেকে আপনার বাসায় আসছে, সে তো তার বাসায় যায়নি, সে আপনার বাসায় এসে আপনাকে সিমেন্টের বস্তা বুঝাই দিয়ে আবার ফ্যাক্টরিতে ফেরত গেছে। বাট এটা তার জন্য কেমন ট্রিপ? তার জন্য এটা হচ্ছে ফ্রেট ট্রিপ, কারণ সে এরকম কিছু মালামাল বা পণ্য পরিবহন করছে। তো ট্রিপ জেনারেশন মডেলিং করার সময় হচ্ছে পার্সোনাল ট্রিপ গুলোর পাশাপাশি এই ফ্রেট ট্রিপ গুলাকেও কি করা হয়, কনসিডার করা হয়। কারণ 20% অফ ট্রিপ হচ্ছে মানে টোটাল যে ট্রিপ গুলা হয় পার ডেতে, তার 20% হচ্ছে এই ফ্রেট ট্রিপ, এবং এই ফ্রেট ট্রিপ গুলো হচ্ছে কনজেশন বা জ্যাম ক্রিয়েট করার জন্য, ট্রাফিক কনজেশন বা ট্রাফিক জ্যাম ক্রিয়েট করার জন্য বেশ বড়সড় একটা ভূমিকা পালন করে। সত্যি না মিথ্যা? আপনারা যারা কুমিল্লা থেকে ঢাকায় যান আপনারাই ভালো বলতে পারবেন। রাস্তার মধ্যে এরকম অনেক সময় দেখেন না, ট্রাক দাঁড়ানো থাকে, সামনে সারি সারি ট্রাক থাকে, ট্রাকের জন্য মানে আপনাদের বাস আগাইতে পারে না, এরকম কখনো হয়েছে নাকি? হয়নি? জি স্যার, অনেকবার হয়েছে স্যার। অনেকবার হয়েছে। তার মানে এই অনেক সময় এই মানে পণ্য পরিবহন করে যে ট্রাক গুলা বা ফ্রেট ফ্রেট পরিবহন মানে কি বলবো, ফ্রেট ভেহিকেল যেগুলা, এগুলো হচ্ছে অনেক সময় রাস্তার মধ্যে ট্রাফিক জ্যাম লাগায় দেয়। সো এগুলাকে কনসিডার করতে হবে। Freight trips are influenced by number of employees, number of sales and area of commercial firms. মানে এই ফ্রেট ট্রিপ গুলো ডিপেন্ড করে নাম্বার অফ এমপ্লয়ি, একটা অর্গানাইজেশনের কতগুলো এমপ্লয়ি আছে। যদি একটা অর্গানাইজেশনের মনে করেন 50টা এমপ্লয়ি থাকে, সে চিন্তা করবে মানে 50 জন মনে করেন সেলসম্যান বা ডেলিভারি ম্যান আছে, সে চিন্তা করবে আমি এই 5টারে পাঠাবো মিরপুর, এই 5টারে পাঠাবো মোহাম্মদপুর, এই 5টারে পাঠাবো বনানী, এই 5টারে পাঠাবো গুলশান, এই 5টারে পাঠাবো কলাবাগান। তাইলে আমার মানে যত লোক সংখ্যা বেশি হবে তত আমি হচ্ছে আমার প্রোডাক্ট বিভিন্ন জায়গায় সাইমালটেনিয়াসলি পাঠাতে পারবো, বেশি ট্রিপ প্রডিউস হবে। নাম্বার অফ সেলস, শুধু আমার সেলস ম্যান থাকলেই হবে না, আমার তো সেলস মানে আমার কাছে অর্ডারও আসতে হবে। যদি অর্ডার না আসে তাহলে আমি কার কাছে বিক্রি করবো? তার মানে নাম্বার অফ এমপ্লয়ি, নাম্বার অফ সেলস এন্ড এরিয়া অফ কমার্শিয়াল ফার্ম, মানে হচ্ছে কমার্শিয়াল ফার্ম যে জায়গাগুলোতে বেশি, মনে করেন যে মতিঝিল কমার্শিয়াল এরিয়া, মতিঝিল থেকে যতগুলো কমার্শিয়াল ট্রিপ বা ফ্রেট ট্রিপ প্রডিউস হবে, বা মনে করেন যে বাংলাদেশে বেশি মালামাল বা কাপড় চোপড় সস্তায় পাওয়া যায় কই, বঙ্গবাজার, বঙ্গবাজার থেকে কাপড় চোপড় নিয়ে মনে করেন যতগুলো ট্রিপ ঢাকা শহরের অন্যান্য জায়গায় যাবে, সেম সংখ্যক ট্রিপ কি গুলশান থেকে কাপড় চোপড় নিয়ে হবে? হবে না। ঠিক আছে, তার মানে কতগুলা কমার্শিয়াল ফার্ম আছে ওই এরিয়াতে, এটাও হচ্ছে আপনার ওই এরিয়া থেকে কতগুলা ফ্রেট ট্রিপ প্রডিউস হবে সেটা বুঝতে আপনাকে সাহায্য করবে। আচ্ছা, এইবার দেখেন যে আমাদের এখন একটা ছোট্ট অঙ্ক দেখবো আমরা, এবং অঙ্কটা মানে আমরা বলছিলাম যে আমাদের ট্রিপ জেনারেশন মডেলিং এর আমরা দুইটা অ্যাপ্রোচ দেখবো, একটা হচ্ছে কি অ্যাপ্রোচ, গ্রোথ ফ্যাক্টর মডেলিং, আর একটা অ্যাপ্রোচ হচ্ছে কি অ্যাপ্রোচ, বলেন তো কি বলছিলাম? অ্যাপ্রোচ গুলো মনে আছে? মডেলিং এর দুইটা মেথড বলছিলাম, এই ট্রিপ রিগ্রেশন মডেলিং। কে বলছেন? স্যার আপনার নামের পাশে দুইটা স্টার দিব আজকে, আমাকে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় মনে করাই দিয়েন। একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, একটা হচ্ছে কি রিগ্রেশন। ঠিক আছে, তো আমরা আজকে দেখবো গ্রোথ ফ্যাক্টরটা কি জিনিস। খুবই সহজ, গ্রোথ ফ্যাক্টরটা আসলে একটা মানে কি বলবো, এটা আসলে ইউজ করে না, কারণ এটার মধ্যে কিছু ঝামেলা আছে। তো ঝামেলাগুলা কি আমি বলবো না, আপনাদেরকে খুঁজে বাইর করতে হবে। সো একটু মনোযোগ দিয়ে শুনবেন যে এই গ্রোথ ফ্যাক্টর আসলে কেমনে কাজ করে। যদি মনোযোগ দিয়ে না শুনেন ক্লাস করতে পারবেন না, এবং যারা হচ্ছে আমারে ঝামেলাটা বুঝাইতে পারবেন এবং আমি একটা ছোট্ট অঙ্ক করতে দিব, অঙ্কটা করে আমাকে আনসার বলতে পারবেন, তাদেরকে অ্যাটেন্ডেন্স দিব, বাকিদেরকে অ্যাটেন্ডেন্স দিব না। সো একটু মনোযোগ দিয়ে শুনেন কি বলতেছি, একদম ইজি। সাপোজ আমি আমার মতো করে বলি, দেখেন মনে করেন যে এই একটা জোন কুমিল্লা শহরের, এটা হচ্ছে কান্দিরপাড়। ঠিক আছে, এটা হচ্ছে কত সাল? এটা হচ্ছে 2020 সাল। আমি জানি যে 2020 সালে
প্রত্যেক দিন মানে পার ডেতে এভারেজে, ঠিক আছে, তার মানে এডিটি, এভারেজ, এটা সরি এটা এডিটি না, এটা হবে এএডিটি হবে, অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক। আপনাদের কি এডিটি আর এএডিটির সংজ্ঞা মনে আছে? এভারেজ ডেইলি ট্রাফিক, অ্যানুয়াল এভারেজ ডেইলি ট্রাফিক মনে আছে? হোয়াট ইজ এডিটি এন্ড হোয়াট ইজ এএডিটি? স্যার প্রত্যেকদিন যেই মানে মানে স্যার প্রতিদিন যে পরিমাণ ট্রাফিক স্যার চলাচল করে এটা হলো স্যার এডিটিও প্রত্যেক দিনের বা পার ডেতে হিসাব, এডিটিও পার ডেতে হিসাব। কিন্তু এডিটি বাইর করার সময় টোটাল আপনার একটা পার্টিকুলার ডে কনসিডার করা হয়, ওই ডেটা কত থেকে বেশি কত থেকে কম এটা কি মনে আছে? আর এক বছরের ডেইলি যেটা করা হয় এটা বোধহয় এএডিটি, মানে এক বছরের ডেইলি যে আমি অ্যানুয়াল বলতেছি এজন্য জি স্যার, মানে ভুলে গেছি। এডিটি হচ্ছে 7 দিন থেকে বড়, 365 দিন থেকে কম, সরি এটা হচ্ছে এডিটি, 7 দিন থেকে বড় হইতে হবে, 365 দিন থেকে ছোট হইতে হবে। আর এডিটি হচ্ছে 1 দিন থেকে বড় হইতে হবে, 7 দিন থেকে ছোট হইতে হবে। সম্ভবত এটাই ছিল ডেফিনেশন আপনাদের 3-1 এর যে মানে বুয়েটে শামসুল হক স্যারের একটা পিডিএফ পড়াইছিলাম, ওটার মধ্যে সংখ্যাগুলো আছে দেখেন। মানে আপনার কাছে যদি 5 দিনের ভলিউম থাকে, আপনি যদি এটাকে 5 দিয়ে ভাগ করেন, আপনি পাবেন হচ্ছে এডিটি পার ডে। আপনার কাছে যদি 265 দিনের ভলিউম থাকে, আপনি যদি এটাকে 265 দিয়ে ভাগ করেন, তাহলে আপনি একদিনের এভারেজ পাবেন, এটাকে বলে হচ্ছে এএডিটি। যাই হোক, এখন দেখেন যে আপনার কাছে মনে করেন কান্দির পাড়ের এডিটি আছে 2020 সালে, ঠিক আছে, মানে প্রত্যেকদিন 2020 সালের প্রত্যেক দিন কি পরিমাণ এভারেজে ট্রিপ হয়েছে কান্দির পাড় থেকে, এই সংখ্যাটা আপনার কাছে আছে। সংখ্যাটা মনে করেন 300, তাহলে আপনার কাছে আছে হচ্ছে টিসি। টিসি মানে হচ্ছে ট্রাভেল এট কারেন্ট ইয়ার বা ট্রিপ এট কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার কত? 2020। এখন আপনি যদি ফিউচার ইয়ার টিএফ বাইর করতে চান, সাপোজ আমি আপনাকে বললাম 2025 সালে কান্দিরপাড় থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে, তুমি বাইর করো। তাহলে কারেন্ট ইয়ারে যতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে, টিসি, কারেন্ট ইয়ারের ট্রিপকে আমি যদি একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে পারি, একটা ফ্যাক্টর দিয়ে গুণ করতে পারি, এই ফ্যাক্টরটাকে বলে হচ্ছে আপনার কি ফ্যাক্টর? প্রেডিকশন ফ্যাক্টর বলতে পারেন। এই ফ্যাক্টরটা দিয়ে গুণ করলে আমি কারেন্ট ইয়ারের নাম্বার অফ ট্রাভেলকে ইউজ করে ফিউচার ইয়ারের বা 2021 সাল বা 2025 সাল বা 2030 সাল ফিউচার ইয়ারের কি করতেছি, ট্রিপটাকে আমি প্রেডিক্ট করতে পারতেছি। একদম সিম্পল একটা ইকুয়েশন, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি? ছোট হাতের এফ সমান সমান ফিউচার ইয়ারের টোটাল ট্রাভেল ডিভাইডেড বাই কারেন্ট ইয়ারের ট্রাভেল লিখতে পারি না? পারি? জি স্যার পারি। এখন দেখেন, নরমালি এই যে ছোট হাতের টিসি আর বড় হাতের টিএফ, এই দুইটা হচ্ছে কি টাইপের ভেরিয়েবল? এই দুইটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না? জি স্যার। কারণ এটা হচ্ছে নাম্বার অফ ট্রিপ প্রডিউসড বা নাম্বার অফ ট্রাভেল প্রডিউসড বা নাম্বার অফ ট্রাভেল জেনারেটেড বা নাম্বার অফ ট্রিপ জেনারেটেড, যেটাই বলেন না কেন, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমাকে যে বলতে পারবেন যে এই ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা কোন কোন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে বলেন তো? এগুলো আসলে কোন কোন জিনিসগুলোর উপর ডিপেন্ড করে হয়? স্যার এই মানে ভেহিকেলের উপর, ভেহিকেলের কিসের উপর? মানে স্যার প্রতিদিন কয়টা ট্রিপ প্রডিউস হইতেছে, মানে প্রতিদিন আসা যাওয়া। না। আচ্ছা, কারেন্ট আপনি মানে ফিউচার ইয়ারের কথা বাদ দেন, আপনি কারেন্ট ইয়ারের ট্রাভেল প্রোডাকশন টিসি এটা চিন্তা করেন যে কারেন্ট ইয়ারে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে। কারেন্ট ইয়ারে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে, এটা হচ্ছে কারেন্ট ইয়ারে যেই এলাকার জন্য আপনি ট্রিপের প্রোডাকশনটা বাইর করতে যাচ্ছেন, ওই এলাকার মানুষজনের ইনকাম কেমন, মানুষজনের মানে ভেহিকেল ওনারশিপ, গাড়ি আছে নাকি নাই, ওই এলাকায় জনসংখ্যা কিরকম, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে না? জি স্যার। তার মানে টিসিটা হচ্ছে আসলে একটা ফাংশন। কার ফাংশন? টিসি ইনটু আইসি ইনটু ভিসি, এই তিনটা জিনিসের ফাংশন। পিসি মানে কি? কারেন্ট ইয়ারে ওই জোনের পপুলেশন,
আইসি মানে কি কারেন্ট ইয়ারে ওই জোনের মানুষের এভারেজ ইনকাম, আর ভিসি মানে কি কারেন্ট ইয়ারে ওই জোনের এভারেজ ভেহিকেল ওনারশিপ। তাহলে আমি পি এফ সমান সমান কি লিখতে পারি, বড় হাতের পি এফ ইন্টু বড় হাতের আই এফ ইন্টু বড় হাতের ভি এফ লিখতে পারি না? মানে ফিউচার ইয়ারে গিয়ে একটা জোন থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হবে, এটা ফিউচার ইয়ারে ওই জোনের পপুলেশন, ওই জোনের মানুষের এভারেজ ইনকাম, ওই জোনের মানুষের এভারেজ ভেহিকেল ওনারশিপ, এই জিনিসগুলোর উপর ডিপেন্ড করবে না? করবে নাকি করবে না? জি স্যার করবে। তাইলে আমরা এখন এই ছোট হাতের এফ সমান সমান এই বড় হাতের টিএফ এর জায়গায় এই পিএফ ইন্টু আইএফ ইন্টু ভিএফ ডিভাইডেড বাই ছোট হাতের পিসি ইন্টু ছোট হাতের আইসি ইন্টু ছোট হাতের ভিসি লিখতে পারি? জি স্যার। আচ্ছা, এই ইকুয়েশনটাই হচ্ছে উপরে একটু লেখা আছে সুন্দর করে, আমি একটু আমার মতো করে বুঝাইলাম জিনিসটা। উপরের ইকুয়েশনটা দেখলে আরো ভালো বুঝবেন। এই যে দেখেন, এফ আই, আই মানে হচ্ছে এখানে জোন, আই এর মান যদি আপনি 1 নম্বর জোনের জন্য কাজ করেন তাহলে আই এর মান 1 হবে, তখন আপনি F1 লিখবেন। যদি আপনি 2 নম্বর জোনের জন্য কাজ করেন তখন হচ্ছে আই এর মান 2 হবে, তখন আপনি কি লিখবেন, F2 লিখবেন। আর PID, ডি মানে হচ্ছে এখানে ডিজাইন ইয়ার, ঠিক আছে? আই মানে যদি মনে করেন আমি কাজ করতেছি জোন 1 এর জন্য, তাহলে F1 মানে এই ফ্যাক্টরটা বের হবে 1 নম্বর জোনের জন্য, আর এখানে কি হবে P1 উপরে সাফিক্স বা এটা কি বলে প্রিফিক্স না সাফিক্স বলা লাগে না, ডি থাকবে, মানে 1 নম্বর জোনের ডিজাইন ইয়ারে পপুলেশন বা ফিউচার ইয়ারও বলতে পারেন, মানে ভবিষ্যতে গিয়ে ওই জোনে কতগুলা জনসংখ্যা হবে, ওই জোনের মানুষের মানে আই মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার জোনের জন্য কাজ করলে ওই জোনের ফিউচার ইয়ারে বা ডিজাইন ইয়ারে গিয়ে মানুষের এভারেজ ইনকাম কত হবে। আর বিআইডি মানে কি বলেন তো? বিআইডি মানে কি ডিজাইন ইয়ারে ওই জোনে মানুষের এভারেজে কতগুলা কি থাকবে, স্যার ভেহিকেল, ভেহিকেল বা গাড়ি থাকবে, এটা হচ্ছে বিআইডি। আর নিচে দেখেন পিআইসি মানে হচ্ছে কারেন্ট ইয়ারের বা মানে বেজ ইয়ার বা কারেন্ট ইয়ার। আমরা বলছিলাম না যেই বছরের ডাটা নিয়ে কাজ করতেছি ওই বছরটাকে কি বলে, বেজ ইয়ার বলে অথবা কারেন্ট ইয়ার বলে, বর্তমান বছর। তো কারেন্ট ইয়ারে ওই এলাকায় কতটুকু পপুলেশন আছে ওইটা ইনটু কারেন্ট ইয়ারে ওই এলাকার মানুষের ইনকাম ইনটু কারেন্ট ইয়ারে ওই এলাকার মানুষের ভেহিকেল ওনারশিপ। আপনি যদি এই রেশিওটা বাইর করতে পারেন তাহলে হচ্ছে আপনি যেই ছোট হাতের এফটা পাবেন, মানে আপনার কি বলবো ফ্যাক্টরটা পাবেন, এই ফ্যাক্টর দিয়ে আপনি যদি কারেন্ট ইয়ারের নাম্বার অফ ট্রিপ জানেন, আপনি যদি কারেন্ট ইয়ারের নাম্বার অফ ট্রিপকে এই ফ্যাক্টরটা দিয়ে গুণ করেন তাহলে আপনি ফিউচার ইয়ারের নাম্বার অফ ট্রিপ প্রেডিকশন করতে পারবেন। ক্লিয়ার নাকি ক্লিয়ার না এটা বলেন? জি স্যার ক্লিয়ার। স্যার এটা তো মনে হয় ফুল অ্যাকুরেট হবে না। এটা তো আমিই বললাম ফুল অ্যাকুরেট হবে না, কেন হবে না বা এটা যে আসলে ভুল করে এটা আমাকে আজকে আপনারা দেখাবেন, ঠিক আছে? কেন দেখাবেন? এই যে দেখেন এখানে একটা কোয়েশ্চেন আছে, এটা একটু সবাই নিজেরা দেখেন তো পারেন কিনা করতে। এই অঙ্কটা ছোট্ট একটা অঙ্ক। Given that a zone has 275 household with car and 275 household without car, তাইলে ওই জোনের পপুলেশন কত? পপুলেশন কত? 275 প্লাস 275 তাহলে যতটা। টোটাল এতগুলা ফ্যামিলি আছে না? জি স্যার। কত হয় পপুলেশন? এটা তো কারেন্ট ইয়ারের পপুলেশন, এজন্য পিসি লিখলাম। কত হয়? 550। 550। 550। আচ্ছা দেখেন 275 হাউসহোল্ড উইথ কার এন্ড 275 হাউসহোল্ড উইদাউট কার, তার মানে কারেন্ট ইয়ারে এই যে 550টা ফ্যামিলি, এই 550টা ফ্যামিলির মধ্যে 275টা ফ্যামিলির গাড়ি আছে, আবার 275টা ফ্যামিলির গাড়ি নাই। তাহলে ভিসি কত? 250, 275 স্যার, 275। 275। and the average trip generation rates
ফর ইচ গ্রুপ ইজ রেসপেক্টিভলি 5 and 2.5। আচ্ছা এখানে একটু ঢাকা পড়ে গেছে, দেখেন বলছে এই যে কারেন্ট ইয়ারে আমি বললাম একটা এলাকায় 550টা ফ্যামিলি থাকে, এর মধ্যে 275টা ফ্যামিলির গাড়ি আছে এবং 275টা ফ্যামিলির গাড়ি নাই। তো বলছে যাদের গাড়ি আছে, যেই 275টা ফ্যামিলির গাড়ি আছে, তারা এভারেজে কতগুলা ট্রিপ প্রডিউস করে? 5টা। আর যাদের গাড়ি 5টা। নাই তারা কয়টা ট্রিপ প্রডিউস করে? 2.5 আড়াইটা। 2.5টা। এখন আমি যদি কারেন্ট ইয়ারের জন্য ট্রিপ সংখ্যা বাইর করতে যাই, টিসি বাইর করতে যাই, তাহলে আমি কি করতে পারি? আমি জানি যে যেই 275টা ফ্যামিলির গাড়ি আছে তারা ডেইলি কয়টা ট্রিপ প্রডিউস করে? 5টা না? একটা ফ্যামিলি যদি 5টা ট্রিপ প্রডিউস করে, একটা গাড়িওয়ালা ফ্যামিলি যদি 5টা ট্রিপ প্রডিউস করে, তাহলে 275টা গাড়িওয়ালা ফ্যামিলি কয়টা ট্রিপ প্রডিউস করবে? 275 কে 5 দিয়ে গুণ করব, প্লাস স্যার 1375। একটা গাড়ি ছাড়া ফ্যামিলি যদি আড়াইটা ট্রিপ প্রডিউস করে, তাহলে 275টা গাড়ি ছাড়া ফ্যামিলি কয়টা ট্রিপ প্রডিউস করবে? যোগ করলে পাওয়া যাবে কত আসে? 1375। একটু কি সবাই বুঝছেন? Yes, sir. স্যার 1300। আচ্ছা দেখেন, স্যার তাহলে আমি কারেন্ট ইয়ারের 3টা ইনফরমেশন পাইলাম। কারেন্ট ইয়ারের পপুলেশন পাইলাম, কারেন্ট ইয়ারের ভেহিকেল ওনারশিপ পাইলাম, আর কারেন্ট ইয়ারের নাম্বার অফ ট্রিপ পাইলাম। এটা 2750 হবে স্যার, টিসি সমান 2750 হবে। না স্যার 687.5 হবে। আমার মাথার মধ্যে তিনজন মিলে 3টা বাড়ি দেন। স্যার 2062.5 হবে স্যার। 2062 কি কইতেছেন আপনি? আচ্ছা, আমি 2062.5 মিটিং লিভ করে চলে যাই, আপনার হিসাব নিকাশ করে আমার পরে খবর দিন। হয়ে গেছে স্যার আমাদের হিসাব স্যার। কত? 2062.5। ছোট্ট যোগ করতে গিয়ে এক একজন যদি এক একটা ভ্যালু বলেন, 2062.5 এতগুলা ট্রিপ, 62.5। এতগুলা ট্রিপ পার ডে না? এটা হচ্ছে আমার কারেন্ট ইয়ারের ট্রিপ। এখন কোশ্চেনে দেখেন আরো কিছু ইনফরমেশন দেয়া আছে যে অ্যাজিউমিং দ্যাট ইন দ্য ফিউচার অল হাউসহোল্ড উইল হ্যাভ এ কার। ভবিষ্যতে গিয়ে আপনার হাউস হোল্ডের সংখ্যা কিন্তু বাড়ে নাই। তার মানে আমি যদি লিখি পি ডি, মানে ডিজাইন ইয়ারের পপুলেশন, তাহলে কত হবে? 550 হবে না? 550 হবে স্যার। 550 হবে, কারণ আপনার ভবিষ্যতে গিয়ে তো পপুলেশন বাড়ে নাই। বাট ডিজাইন ইয়ারের আপনার ভেহিকেল ওনারশিপ কত হবে? স্যার 550 ইনটু 5 যদি স্যার সেম ভেহিকেল গ্রোথ ওনারশিপ থাকে 550 হবে বাবা। কারণ দেখেন, অ্যাজিউমিং দ্যাট ইন ফিউচার অল হাউসহোল্ড উইল হ্যাভ এ কার, যতগুলা ফ্যামিলি প্রত্যেকের ভবিষ্যতে গিয়ে একটা করে গাড়ি থাকবে, তাহলে প্রত্যেকের একটা করে গাড়ি থাকলে টোটাল ভেহিকেল ওনারশিপ কত? 550 যোগ জি স্যার। 550 না? জি স্যার। কারেন্ট ইয়ারে কি হয়েছিল? টোটাল নাম্বার অফ ফ্যামিলির অর্ধেকের গাড়ি ছিল, অর্ধেকের গাড়ি ছিল না। বাট ভবিষ্যতে গিয়ে কি হয়েছে? সবাই বড় লোক হয়ে গেছে, সবার গাড়ি আছে। তাহলে ভেহিকেল ওনারশিপ কত? 550। আর আপনার পপুলেশন কত? ডিজাইন ইয়ারে 550। এখন দেখেন কি বলছে, ফাইন্ড দ্য গ্রোথ ফ্যাক্টর, মানে এই যে ছোট হাতের এফ, এই ফ্যাক্টরটা ভ্যালু বের করতে বলছে, এন্ড ফিউচার ট্রিপ ফ্রম দ্যাট জোন, এবং ভবিষ্যতে ওই জোন থেকে কতগুলা ট্রিপ প্রডিউস হবে। টিডি, ডিজাইন ইয়ারের ট্রিপ বের করতে বলছে আপনাকে। পারবেন? জি স্যার পারবো। বাইর করেন। প্রথমে বাইর করেন তো ছোট হাতের এফ এর মান কত। আমরা জানি যে ছোট হাতের এফ বা গ্রোথ ফ্যাক্টর সমান সমান হচ্ছে স্যার ডিজাইন ইয়ারের পপুলেশন ইনটু ডিজাইন ইয়ারের ইনকাম ইনটু ডিজাইন ইয়ারের ভেহিকেল ওনারশিপ ডিভাইডেড বাই কারেন্ট ইয়ারের পপুলেশন ইনটু কারেন্ট ইয়ারের ইনকাম ইনটু কারেন্ট ইয়ারের ভেহিকেল ওনারশিপ। তাইলে আমার ফিউচার ইয়ারের পপুলেশন আর কারেন্ট ইয়ারের পপুলেশন কি সেম না? এই দুইটা বাদ। ইনকাম নিয়ে কোশ্চেনে কিছুই বলা নাই, তার মানে ইনকামও বাদ, বলা আছে শুধু ভেহিকেল ওনারশিপ নিয়ে।
ডিজাইন ইয়ারের ভেহিকেল ওনারশিপ কত? 500। স্যার 50 50 আর কারেন্ট ইয়ারের ভেহিকেল ওনারশিপ কত? 275 275 275 তাহলে গ্রোথ ফ্যাক্টরের মান কত পাইলেন? স্যার 2 2 2। তাইলে আমার যদি কারেন্ট ইয়ারের টিসি যদি 2062টা হয়, তাহলে ফিউচার ইয়ারের জন্য টিডির মান কত হবে? স্যার ডাবল হবে 4125 ছোট হাতের এফ ইন্টু টিসি, তার মানে হচ্ছে 2 ইন্টু 2062.5 কত হইল? 4125 4125 স্যার। এতগুলা ট্রিপ পার ডে, ঠিক আছে? ওকে, ডান, আমাদের বের হয়ে গেছে। বাট প্রবলেম হচ্ছে এই প্রবলেমটা কি, বা এই যে ফিউচার ইয়ারের ট্রিপটা কি আর কোনোভাবে বাইর করা যায়? ফিউচার ইয়ারের ট্রিপটা কি আর কোনোভাবে বের করা যায়? আমি যেভাবে দেখাইলাম, মনে করেন এই গ্রোথ ফ্যাক্টর আপনি ইউজ করবেন না, আপনি এই গ্রোথ ফ্যাক্টর ইউজ করবেন না, আপনি অন্য কোনো উপায় বাইর করবেন, করতে পারবেন? স্যার 275 ইনটু 5 এটারে স্যার দুইবার করলে কার সাউন্ড দিতেছে একটু মিউট করে দেন। 270 মাইকটা অফ কর ভাই। আচ্ছা, এই কথাটা কে বলছেন যে 275 ইনটু 5 এটারে হচ্ছে গিয়া মানে দুইবার গুণ করে দিব, এটা কে বলছেন? স্যার আমি ঝলক। আপনার -5, -5 না, আপনার +5, আপনি ঠিক বলছেন, ঠিক আছে? আচ্ছা স্যার। দেখেন, আপনি ঠিক বলছেন, এটা আমরা চাইলে এভাবেও বের করতে পারতাম। বেজ ইয়ারে বা কারেন্ট ইয়ারে আমি যখন ট্রিপ বের করছি, আমি জানতাম 275টা ফ্যামিলি যাদের গাড়ি আছে তারা এভারেজে 5টা করে ট্রিপ প্রডিউস করে, আর যাদের যেই 275টা ফ্যামিলির গাড়ি নাই তারা 2.5টা ট্রিপ প্রডিউস করে। বাট এখন আমি কি জানি? এখন আমি জানি যে 550টা ফ্যামিলির প্রত্যেকেরই তো গাড়ি আছে, তো গাড়ি থাকলে তারা কয়টা করে ট্রিপ প্রডিউস করে? 5টা করে ট্রিপ প্রডিউস করে। তাহলে আমি 550কে 5 দিয়ে গুণ করা যে কথা, আমি 275কে একবার 5 দিয়ে গুণ করে আবার 275কে 5 দিয়ে গুণ করে যোগ করা একই কথা, তাই না? তো ঝলক এটাই বলছে, বাট আমি 550কে 5 দিয়ে গুণ করলে হইতো। তাহলে 550কে 5 দিয়ে গুণ করলে কত হয় দেখেন তো? 2750। 2750। তার মানে আপনি গ্রোথ ফ্যাক্টর ইউজ করে পাইতেছেন কতগুলো ট্রিপ? 4125। বাট আপনি যদি এত কিচ্ছা কাহিনী না করে সিম্পলি চিন্তা করেন, তাহলে পাচ্ছেন কত? 2750। তার মানে গ্রোথ ফ্যাক্টর মডেল আসলে ঠিকমতো কাজ করতেছে? করতেছে? না স্যার। তার মানে আপনি যখন ছোটখাটো কাজ করবেন, মানে ছোটখাটো কোনো প্রজেক্টের কাজ করতেছেন, তখন হয়তো আপনি চাইলে শর্টকাট ইউজ করার জন্য গ্রোথ ফ্যাক্টর ইউজ করতে পারেন। কিন্তু আপনাকে যখন মানে একটা জোনের জন্য বড় পরিসরে চিন্তা করে, মানে ট্রাভেল প্যাটার্ন বা ট্রিপ প্রোডাকশন বা কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে চিন্তা করতে হবে, তখন আসলে গ্রোথ ফ্যাক্টর ইউজ করা যাবে না। গ্রোথ ফ্যাক্টর ইউজ করলে আপনার অনেক ইরর বা অনেক ভুল হইতে পারে। গ্রোথ ফ্যাক্টর বাদ, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, ইউজ করতে হবে কি? রিগ্রেশন ইউজ করতে হবে। বুঝতে পারছেন? বোঝা গেছে? ওকে, আশা করি বুঝতে পারছেন। আমাদের আজকে আমরা রিগ্রেশনে যাব না, আমরা হচ্ছে রিগ্রেশনের ম্যাথটা করব হচ্ছে নেক্সট ক্লাসে, ঠিক আছে? আজকে যতটুকু বললাম আশা করি সবাই বুঝতে পারছেন, এবং এখন হচ্ছে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় কোশ্চেন করব, আশা করি আমাকে আনসার দিতে পারবেন সবাই। ঝলকের নামের পাশে +5, তাই না? জি স্যার। ঝলক কি মানে বুঝা বলছেন না বুঝা বলছেন এটা কোন? স্যার বুঝা বলছি না, আমি বুঝা বলবো কেন? ওকে, ঠিক আছে, তাইলে আপনার +5 দেওয়া হবে। আর ইফতেখার হচ্ছে কি জানি একটা বলতে পারছিলেন, জি স্যার। রিগ্রেশন বলতে পারছিলেন, আপনার নামের পাশে আচ্ছা 2টা স্টার দিয়ে দিয়া, ঝলকের নামের পাশে 5টা স্টার দিয়ে দিই। আপনারা ভাবতে পারেন যে এগুলো হচ্ছে গিয়া মানে জাস্ট দেওয়ার জন্য দিতেছি। সত্যি কথা বলি, যেটা করব সেটা হচ্ছে, যদি এই যে 2 মার্ক পাইলেন, এরকম কারো যদি 68 বা 78 বা এরকম 57 বা 58 হয়, 2 মার্ক দিয়ে একটা গ্রেড বাড়াই দিব। বাট যাদের নামের পাশে স্টার থাকবে না, তারা যদি 79ও পান, 80 বানাবো না, সহজ কথা। আর যার নামের পাশে 5টা স্টার বললো, সে যদি 75 পায়, তারে হয়তো 5 মার্ক দিয়ে মানে A+ দিয়ে দিতে পারি। বাট 65 পাইলে
এটা 70 করবো কিনা জানি না, ঠিক আছে, কারণ 5 মার্ক কিন্তু কম না, বাট তারপরও মাথায় থাকবে যে আপনি 5 মার্ক বোনাস পাইছিলেন। আপনি যদি মানে দেখা যাচ্ছে যে আপনি 76 পাইছেন বা 77 পাইছেন, হয়তো চিন্তা করবো যে আপনাকে কোনো দিকে নাম্বার বাড়ায় একটা গ্রেড বাড়ায় দেওয়া যায় কিনা। তো ভাইবেন না যে এই মানে এই যে বলি যে 2 মার্ক দিচ্ছি বা 3 মার্ক দিচ্ছি, এটা আসলে কোনো ভ্যালু নেই, অবশ্যই ভ্যালু আছে। এবং ভ্যালু যে আছে পরীক্ষা দেওয়ার পর যদি গ্রেড পান তখনই বুঝবেন যে পরীক্ষা দিছি এ মাইনাস পাওয়ার মতো, কিন্তু মানে এ পেয়ে বসে আছি, কেমনে পাইছি? এই যে ক্লাস পারফরমেন্স ভালো এই জন্য পাইছেন। একটু ওয়েট করেন, আমার অ্যাটেন্ডেন্স শিটটা অন হোক, আমি আপনাদের অ্যাটেন্ডেন্স নিয়ে ক্লাসটা শেষ করতেছি, রেকর্ডিং বন্ধ করে দিই।